সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতি কার্য দিবসের নিয়মিত আয়োজন ব্যবসাপাতির সারাদিনে পুঁজিবাজার এবং অর্থনীতির খবর জানাতে আপনাদের সাথে আছি আমি ইফাতারা। আর শুরুতেই জানিয়ে দিব ঢাকার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের খবর। আজ সপ্তাহের তৃতীয় কার্য দিবস ইতিবাচক ধারার মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে এবং এই মুহূর্তে ডিএসসি প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্সটি অবস্থান করছে ৫,৬৮৩ পয়েন্টে, বেড়েছে ২৩.৬০ পয়েন্ট। সরিয়া ভিত্তিক সূচকটি লেনদেনের এই মুহূর্তে অবস্থান করছে, আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ১,৩০৯ পয়েন্টে, বেড়েছে ২.৩৩ পয়েন্ট। আর ডিএস30 সূচকটি লেনদেনের এই মুহূর্তে অবস্থান করছে ২,০৪৫ পয়েন্টে, বেড়েছে ২.৩৬ পয়েন্ট। এরই মধ্যে মোট লেনদেন ৪৫০ কোটি টাকার উপরে ছাড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২ ঘন্টার লেনদেনে এখন পর্যন্ত ১১৭টি প্রতিষ্ঠান রয়েছে দর বৃদ্ধির তালিকায়, দর হারিয়েছে ১০১টি প্রতিষ্ঠানের। আর শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে এখন পর্যন্ত ১১২টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, দর হারিয়েছে ১২৭টি প্রতিষ্ঠানের। আর শুধুমাত্র মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে ২৩টি ফান্ড রয়েছে দর বৃদ্ধি তালিকায়, 3টি ফান্ড রয়েছে দর হারানোর তালিকায়। এই ছিল এতক্ষণ পর্যন্ত সূচক ও লেনদেনের খবর। জানিয়ে রাখি, ব্যবসাপাতি অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের প্রশ্ন এবং মতামত পাঠাতে পারেন এসএমএস এর মাধ্যমে। এসএমএস পাঠাতে BIZO লিখে স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্ন পাঠিয়ে দিন ১৬২৩২ নম্বরে যে কোনো মোবাইল থেকে। পুঁজিবাজার এবং সামগ্রিক অর্থনীতি নিয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন দৈনিক সমকাল পত্রিকার বিজনেস এডিটর জাকির হোসেন। আমরা আলোচনা করব তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমেই জানতে চাইবো, আমরা সূচক এবং লেনদেনের অবস্থান দেখলাম, সার্বিক অবস্থা কি মনে হচ্ছে ঢাকার পুঁজিবাজারে? ঢাকার পুঁজিবাজারের সার্বিক অবস্থা আমরা যদি গত এক সপ্তাহ দেখি, 5টা ওয়ার্কিং ডেতে ধারাবাহিকভাবে সূচকটা বেড়েছিল। গতকাল তার একটা কারেকশন ঘটে। বিশ্লেষকরা এটাকে একটা প্রফিট টেকিং ট্রেন্ড বলেছেন, যে বেশ কিছু কোম্পানি যেহেতু ধারাবাহিকভাবে দর বাড়ছিল, বিনিয়োগকারীদের একটি অংশ মুনাফা নিয়েছে, তার জন্য গতকালের একটা সামান্য দরপতন আমরা দেখেছি। আজকের বাজারের প্রবণতা আপনি যদি দেখেন, যে ব্যাংকিং খাতকে ঘিরে আবার একটু সূচকটা বেড়েছে। এই ব্যাংকিং খাতের লেনদেনটা আজকে আমরা খুব ভালো অবস্থানে দেখতে পাচ্ছি, তো এর কি কোনো বিশেষ কারণ আছে? আমরা জানি যে লভ্যাংশ ঘোষণার কারণ সময় আছে, তার এসেছে। আগে আমি একটু সাম্প্রতিক প্রবণতাকে আরেকটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে এই সময়টা বাংলাদেশের পুঁজিবাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে মার্চ এপ্রিল এই সময়টা। এর কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ইন্স্যুরেন্স কোম্পানিজ, যেগুলা আর্থিক খাতের প্রতিষ্ঠান, সেগুলোর ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে ডিসেম্বরে ক্লোজিং হয়। তো ডিসেম্বরে ক্লোজিং হওয়া মানে হচ্ছে সে মার্চ থেকে ডিভিডেন্ড ঘোষণা শুরু করে, সেটা হয়তো জুন পর্যন্ত চলে। এই সময়টা এই 3টা সেক্টরের কোম্পানির মুনাফা দেওয়ার সময়। এরপরে জুনটার গুরুত্বপূর্ণ এই কারণে যে এর বাইরের কোম্পানিগুলো হচ্ছে জুনে ফাইন্যান্সিয়াল ইয়ার ক্লোজ হয়। সো যারা একটু মধ্যমেয়াদে বিনিয়োগ করতে চায়, যে ওই সব খাতের কোম্পানিগুলো যাদের প্রফিট ট্রেন্ড ভালো, একটু বুঝে শুনে তারা একটু আগে এই সময়টা বিনিয়োগ করেন। তো সব কিছু মিলে আপনি যদি দেখেন, আমাদের টার্নওভারটা কিন্তু বেশ ভালোই হচ্ছে। যদি আপনি ৬-৭ মাস আগের তুলনায়ও দেখেন, মাঝে সাঝে হয়তো কারেকশন হচ্ছে, তবে টার্নওভার ১,০০০ কোটি টাকার গড়ে টার্নওভার, আমার মনে হয় যে মুহূর্তে যে টার্নওভারটা একেবারেই কম না। তবে একটা বিষয় আমি একটু দুশ্চিন্তার কারণ বলবো, সেটা হলো যে আপনি দেখবেন যে কিছু শেয়ারকে কেন্দ্র করে বাজার প্রতিদিনই বাড়ছে কমছে, হয়তো 15-20টা শেয়ার কিংবা 30টা স্ক্রিপ্ট। এর বাইরে কিন্তু অন্যান্য অনেক ভালো শেয়ার থাকতেও সেগুলোর খুব একটা মুভমেন্ট আমরা দেখছি না। তাহলে কি আমরা কি এরকম কোনো ধারণা করতে পারি যে এই সমস্ত কোম্পানির, আমি কিন্তু বলছি না যে কোম্পানিগুলো খারাপ, যেহেতু কিছু কোম্পানিকে কেন্দ্র করে বাজার আবর্তিত হচ্ছে, এখানে কি কোনো রকম কোনো সিন্ডিকেটেড বিহেভিয়ার বাজারে আছে? আমি জানি না যে আমার এই আশঙ্কা সত্যি কিনা। তো এই হচ্ছে বাজারের সাম্প্রতিক প্রবণতা। আর আপনি যেটা পরের প্রশ্ন করছিলেন, যে ব্যাংকিং খাতের প্রাধান্য আজকে দেখা যাচ্ছে বেশি, বিষয়টা দেখা যাচ্ছে যে আজকের বাজারে ব্যাংকিং খাতের প্রাধান্য বেশি। আচ্ছা, ব্যাংক খাতের 3-4টা কোম্পানি আপনার ইতিমধ্যে তারা তাদের ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। আমরা দেখেছি যে তাদের ডিভিডেন্টের হার গত বছরের তুলনায় ভালো, বেশ ভালো অবস্থানে রয়েছে। আবার আজকে আমি একটা পত্রিকায় দেখেছি যে ব্যাংকগুলোর নেট প্রফিট নিয়ে একটা বড় স্টোরি হয়েছে, যদিও এর আগে আরও 2-একটা কাগজে এই বিষয়ক তথ্য বের হয়েছিল। তো আমার মনে হয় যে আজকের সামগ্রিকভাবে প্রত্যেকটা ব্যাংকের নেট প্রফিট 2016 সালে কত, কোন নেট প্রফিট দেখলে আপনি যদি সেটার সাথে শেয়ারকে ভাগ দেন, তাহলে কিন্তু একটা ইপিএস সম্পর্কে নিজে একটা ধারণা করতে পারেন। তো ব্যাংক দেখে যদি কোনো বিনিয়োগকারী দেখে যে না, এই ব্যাংকটার ইপিএসটা গত বছরের তুলনায় ভালো হবে বলে এই তথ্য দেখা যাচ্ছে, তখন সে হয়তো সেদিকে একটা আগ্রহী হতে পারে। আমার ধারণা যে ব্যাংকগুলোর নেট প্রফিটের পরিসংখ্যান প্রকাশ পাওয়াতে আজকের
ব্যাংক খাতের প্রতি হয়তো বেশি একটু সংখ্যক প্রাধান্য বিনিয়োগকারী বেশি থাকছে। একটু আগ্রহ প্রকাশ করছেন। আমরা এই তথ্যে দেখলাম যে বেশ কিছু ব্যাংকের নেট প্রফিট আগের বছরের চেয়ে ভালো। আপনি হয়তো খেয়াল করবেন যে বছর শেষ হওয়ার পরে ব্যাংকগুলোর অপারেটিং প্রফিট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে তথ্য প্রকাশিত হয়। প্রায় প্রতিটি গণমাধ্যমে আপনি দেখবেন যে যখনই জানুয়ারির ফার্স্ট উইকে তারা এই এক বছরের অপারেটিং প্রফিট যেটা পরিচালন মুনাফা সেটা নিয়ে স্টোরি করে। তো আমরা দেখেছি যে অপারেটিং প্রফিট নিয়ে আসলে কোনো ব্যাংকের প্রকৃত প্রফিটের যাচ করা যায় না, কারণ তা থেকে তাকে ট্যাক্স দিতে হবে, তাকে প্রয়োজনীয় প্রভিশন রাখতে হবে। তার যদি খেলাপি ঋণ বেশি থাকে তাহলে তার প্রভিশন সংরক্ষণের পরিমাণ বেড়ে যাবে, সেক্ষেত্রে তার প্রকৃত মুনাফা বা নেট মুনাফা সেটা কিন্তু কমে যাবে। সো অপারেটিং প্রফিটের উপরে নির্ভর করে অনেকেই বিনিয়োগে আগ্রহী নাও হবেন। যেতে পারেন, তবে নেট প্রফিট মোটামুটি একটা কনক্রিট তথ্য। সেখানে মোটামুটিভাবে একটা জানা যায় যে ব্যাংকের আর্থিক পরিস্থিতি কি, কারণ এগুলো প্রভিশন সংরক্ষণ এবং কর দেওয়ার পরে এই প্রফিটটা হিসাব করা হয় আর কি। আমরা পুঁজিবাজার নিয়ে আপনার সাথে আরো আলোচনা করব, কিন্তু তার আগে নিব ছোট্ট একটি বিরতি। এরপর জেনে নিচ্ছি 30 সেকেন্ডের একটি বিরতি, সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরছি পুঁজিবাজার নিয়ে আলোচনায়। আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করছিলাম, আপনি ব্যাংকিং খাতের প্রাধান্যের বিষয়টি বলছিলেন। এছাড়া আমরা জানি যে আমরা কিন্তু দেখেছি যে বেশ কয়েকদিন ধরে পুঁজিবাজারে বিদেশে বিনিয়োগ বেশ বেড়েছে। তো এছাড়া বেশ কিছু দেশেরও আলাদা আলাদাভাবে বিনিয়োগ দেখা যাচ্ছে। তো কি মনে হচ্ছে যে সার্বিকভাবে পুঁজিবাজারের বর্তমান অবস্থা বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে হ্যাঁ, কতটুকু? বিদেশি বিনিয়োগ যে বেড়েছে এরকম নানান তথ্য আমরা পাচ্ছি। যেমন বাংলাদেশ ব্যাংক একটা ব্যালেন্স অফ পেমেন্ট নামে প্রতি মাসের একটা পরিসংখ্যানের আপডেট দেয়, হ্যাঁ, যে আমাদের দেশের সাথে বহির্বিশ্বের লেনদেনের পরিস্থিতি সেখানে সংক্ষেপে থাকে। সেখানে একটা পোর্শন আছে এফডিআই, সরাসরি বিদেশি বিনিয়োগ, আর একটা পোর্শন আছে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, যেটাকে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বাজারে বিনিয়োগকে বোঝানো হয়ে থাকে। তো আপনি যদি গত জুলাই থেকে জানুয়ারির তথ্য এখানে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, সেখানে আমরা দেখেছি যে বিদেশি বিনিয়োগকারীদের নেট পোর্টফোলিও ইনভেস্টমেন্ট এটা গত অর্থ বছরের 7 মাসের তুলনায় অনেক গুণ বেশি। নেটটা হচ্ছে যে আপনি যেটা কিনলেন এবং যেটা বিক্রি করলেন, তারপরে যেটা থাকলো সেটা হচ্ছে নেট ইনভেস্টমেন্ট। এরপর আমরা মাঝে সাঝে ডিএসসির সূত্রে কিংবা বিএসসিসির সূত্রে আমরা পত্রিকার রিপোর্ট দেখি যে প্রতি মাসের আমরা লেনদেনের তথ্য পাই, কি পরিমাণ শেয়ার বিদেশি বিনিয়োগকারীরা কিনলেন, কি পরিমাণ বিদেশি বিনিয়োগকারীরা বিক্রি করলেন। এই দুটো তথ্যেই আমরা দেখছি যে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট ইজ অন দ্য রাইজ। হ্যাঁ, তবে এই যে বিদেশি বিনিয়োগটা আমাদের এখানে বাড়ছে, হ্যাঁ, এটা আমাদের সাধারণ বিনিয়োগকারীদেরকে হয়তো আরো আকৃষ্ট করবে, উৎসাহিত করতে পারে এরকম একটা খবরে। তারপরে আমি সবসময় বলবো যে বিদেশি বিনিয়োগ বাড়ার কিন্তু একটা কারণ আছে। কারণ ওদের ওখানে যে আপনার বিদেশের অনেক দেশেই এখন ফান্ড রেখে একবারে মিনিমাম কোনো রিটার্ন নেই, হয়তো 0 ইন্টারেস্ট কিংবা 1%-এর নিচে ইন্টারেস্ট। সো তারা তৃতীয় বিশ্বের এসব দেশে কিংবা বাংলাদেশের মতো দেশে তারা একটা ফান্ড হয়তো কিছুটা বেশি রিটার্নের জন্য আনতে পারে। হ্যাঁ, তো আমি মনে করবো যে বিদেশি বিনিয়োগ যদি পুঁজিবাজারে আসে সেটা ভালো লক্ষণ, কিন্তু যে কোনো বিনিয়োগকারীকেই তার বিনিয়োগটা অনেক বুঝে শুনে, হ্যাঁ, ভালোভাবে তার সঞ্চয় পুরোটা বিনিয়োগ না করা, বিদেশি বিনিয়োগ আসছে তাহলে আমি ঝাঁপিয়ে পড়ি, এইরকম চিন্তা আবার করা ঠিক হবে না। আমরা জানি যে সামনে আমাদের বাজেট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 17-18 অর্থ বছরের। এখনই কিন্তু প্রাক বাজেট আলোচনা শুরু হয়ে গেছে বেশ কিছু, এবং আমরা দেখেছি যে বেশ কিছু আলোচনায় পুঁজিবাজার সম্পর্কে বিভিন্ন কথা উঠে এসেছে। লভ্যাংশের ক্ষেত্রে যে কর হার কমানোর কথা উঠে এসেছে, এবং নন যেগুলো প্রতিষ্ঠান রয়েছে যারা এখন পর্যন্ত লিস্টেড হয়নি তাদেরও বিষয় উঠে এসেছে। তো কি মনে হচ্ছে যে কেমন বাজেট হওয়া উচিত পুঁজিবাজারের জন্য? আচ্ছা, সামনে তো বাজেট আলোচনা শুরু হয়েছে, অর্থমন্ত্রী আলোচনা করছেন, এনবিআর চেয়ারম্যান আলোচনা করছেন। এনবিআর চেয়ারম্যানের আলোচনায় বেসিক্যালি করকেই প্রাধান্য দেওয়া হয়, হ্যাঁ, আর অর্থমন্ত্রীর সাথে আলোচনা হচ্ছে গভর্নমেন্টের পলিসিকে প্রাধান্য দেওয়া হয়। তো গতকালকে আমরা একটা আলোচনা দেখেছি যেখানে বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় চেম্বার, ঢাকা চেম্বার, ওনারা এনবিআর চেয়ারম্যানের সাথে বৈঠক করেছেন। সেখানে নানান প্রস্তাব এসেছে। আপনি পুঁজিবাজার প্রসঙ্গটাই আমরা আগে আলোচনা করি। সেখানে তারা বলেছেন যে লিস্টেড কোম্পানিজ মানে পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানির কর হার যেটা এখন 27.5%, সেটাকে তারা 25% করার জন্য প্রস্তাব দিয়েছেন। আর যেগুলো পুঁজিবাজারের বাইরের কোম্পানি তাদের কর হার এখন হচ্ছে 37.5%, সেটাকে ওনারা 35% নির্ধারণের প্রস্তাব দিয়েছেন। এরপরে আছে আপনার ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংক, এগুলো তো আর পুঁজিবাজারের লিস্টেড কোম্পানি না, বাট মানে পুঁজিবাজারের সংশ্লিষ্ট কোম্পানি আর কি। হ্যাঁ, মানে তারা পুঁজিবাজারের পরিচালনার ক্ষেত্রে তাদের ভূমিকাটা অনেক বড়। এনিওয়ে, তাদেরও কর হার কমানোর প্রস্তাব দিয়েছে
ডিএসসি, যেমন মার্চেন্ট ব্যাংকগুলোর এখন কিন্তু করা হার হচ্ছে 37.5, সেটাকেও ওনারা বলছেন যে এটা 35 করা হোক। ব্রোকারেজ হাউজের কর হার তারা কমাতে বলেছেন। তারা মনে করছে যদি আপনি কর হারটা একটু কমানো হয় তাহলে আরো কমানো হয়, উৎসাহিত হবে কর হ্যাঁ দিতে। হ্যাঁ, আর এমনি তো পুঁজিবাজারের আপনি যদি দেখেন যে গত বছর খুব বেশি যে টার্ন ওভার হয়েছে তা না, একটু ব্যবসা মানে তাদের আয়টা একটু কমেছে, একটু শেষের দিকে হ্যাঁ, একটু বেড়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে বলবো যে আপনি দেখবেন যে পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানিগুলোর কর হার হচ্ছে 27.5% মাত্র। হ্যাঁ, সেখানে প্রত্যেকটা প্রায় ব্যাংকে কিন্তু পুঁজিবাজার তালিকাভুক্ত, কিন্তু তাদেরকে কিন্তু ওই সুবিধাটা ব্যাংকগুলো আবার পায় না। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান তারা কিন্তু আবার ওই সুবিধাটা পায় না। তা আমার মনে হয় যদি ব্যাংকগুলোর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে খেলাপি ঋণ কিংবা তাদের মানে লাভজনকতা, মুনাফাশীলতা, এগুলো বিবেচনা করে যদি সরকার চিন্তা করে যে ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আগামী বাজেটে করের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া যায় কিনা, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়টাও সরকার ভাবতে পারেন। আমরা আরো আলোচনা করব আপনার সাথে, কিন্তু তার আগে নিব আরো একটি বিরতি। এ পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতির সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসাপাতি সারাদিনে পুঁজিবাজার এবং অর্থনীতি নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে আছেন দৈনিক সমকাল পত্রিকার বিজনেস এডিটর জাকির হোসেন। আমরা আবারও ফিরছি আলোচনায়। আমরা পুঁজিবাজারের বাজেট নিয়ে আলোচনা করছিলাম, কেমন হওয়া উচিত। আমরা যদি পুঁজিবাজারের বাইরে আমাদের সার্বিকভাবে আমাদের বাজেটটা কিরকম হওয়া উচিত আপনার মনে হয়? হ্যাঁ, আমরা গতকালকের প্রাক বাজেট আলোচনায় ফেরত আসি। ব্যবসায়ীদের পক্ষে বলা হয়েছে, আপনি জানেন যে আগামী অর্থবছর থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হচ্ছে। ভ্যাট আইনটা আগেই সংসদে পাশ হওয়া আছে, যেটা গত অর্থবছর থেকে কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু ব্যবসায়ীদের দাবির মুখে যে এখনো পুরোপুরি প্রস্তুতি শেষ হয় নাই। এ কারণে সরকার 1 বছর সময় নেয় যে আগামী অর্থবছর থেকে আমরা করব। সেই আগামী অর্থবছর চলে এসেছে। আগামী জুলাই থেকে ভ্যাট আইন বাস্তবায়ন হবে এবং যেটার প্রধান মেসেজ হচ্ছে যে সব ক্ষেত্রেই অভিন্ন 15% হারে কর দিতে হবে, ভ্যাট দিতে হবে। ভ্যাটটা তো আপনার উৎপাদন পর্যায়ে নেওয়া হয়, আমদানি পর্যায়ে নেওয়া হয়, সরবরাহ পর্যায়ে নেওয়া হয়। যাই হোক, এখানে বিভিন্ন পর্যায়ে আপনি কতটুকু মূল্য সংযোজন করবেন সেটা আবার বাদ দিয়ে 15% হিসাব করতে হবে, এরকম কিছু টেকনিক্যাল বিষয় আছে, সেটাতে আমরা না যাই। যাই হোক, সব মিলিয়ে 15% হারে ভ্যাট দিতে হবে। তো ব্যবসায়ীদের পক্ষে কালকে ঢাকা চেম্বার যেটা দাবি করেছে যে এটা 7% করা হোক। তাদের যুক্তি হচ্ছে ঢাকা চেম্বার কিন্তু প্রধানত এসএমই এন্টারপ্রেনারদেরকে প্রতিনিধিত্ব করে। তো তারা বলছে যে আমাদের কর্মসংস্থানের 70% হচ্ছে এসএমই থেকে আসে, আমাদের জিডিপির 30% আসে হচ্ছে এসএমই খাত থেকে। তো আমার একটু ছোটখাটো ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, এদেরকে আপনাকে দেখতে হবে। এদেরকে এত বেশি হারে কর দেওয়া এদের পক্ষে, মানে সরি, ভ্যাট দেওয়া এদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, আচ্ছা, তো আপনি এটাকে 7% করেন। ব্যবসায়ীরা এরকম দাবি আগে থেকেই করে আসছে, কালকে তারা ফরমালি এটা ইন্ডিয়ার চেয়ারম্যানকে বলেছেন। আচ্ছা, তারা আবার বিভিন্ন দেশের রেফারেন্সও দিয়েছেন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর। সেখানে দেখা যাচ্ছে যে এই ভ্যাট হার সেটা অ্যারাউন্ড 10%, কোথাও 6%, কোথাও 7%, কোথাও 11%, এরকম 15% কোথাও নাই। তারা 8টা দেশ থেকে 10টা দেশের রেফারেন্স দিয়েছেন গতকালকের বৈঠকে। 7% হারে ভ্যাট দিতে চান। কিন্তু আমরা যতদূর জানি যে সরকার 1 জুলাই থেকে এবার নতুন ভ্যাট আইন বাস্তবায়নের পক্ষে দৃঢ় সংকল্প। সেক্ষেত্রে ভ্যাট হারে কোনো পরিবর্তন আনে কিনা তা আমরা জানি না। তবে আইন শুধু ভ্যাট হার না, আরো অনেক কিছুই আছে, আইনটা বাস্তবায়ন এবার হবে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে 15% যে ভ্যাট দেওয়ার কথা বলা হচ্ছে সেটা পুরোপুরিভাবে বাস্তবায়ন সম্ভব হবে? এখন সেটা ভবিষ্যতেই বলে দেবে যে ভ্যাটের ক্ষেত্রে সরকার কি করবে। ব্যবসায়ীরা নেগোসিয়েশনের চেষ্টা চালাচ্ছেন, তারা মিটিং করছেন, তারা বলছেন যে একটু কমানো হোক। হ্যাঁ, আমরা এখনো তো বাজেটের সিদ্ধান্ত নেওয়ার এখনো প্রারম্ভিক পর্যায়ের আলোচনা চলছে। ব্যবসায়ীরা কিংবা অর্থনীতিবিদরা যদি সরকারকে বুঝাতে সক্ষম হয় যে এই মুহূর্তে এতটা করলে সেটা আখেরে অর্থনীতির জন্যই খারাপ হবে, তাহলে হয়তো সরকার ডিসিশন চেঞ্জ করতে পারে। আমরা জানি যে একটি বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান তারা বাজেটে যেন কর্মসংস্থানকে গুরুত্ব দেয় সেই বিষয়ে তাদের মতামত তুলে ধরেছে। তো আপনার কি মনে হয় যে বাজেটে কিভাবে কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া উচিত এবং দিলে আমাদের কি সুযোগ সুবিধা আমরা পেতে পারি? হ্যাঁ, গতকাল বিআইডিএস এরকম একটা আলোচনা হয়েছে, যেটা অর্গানাইজার ছিল সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট রিসার্চ। হ্যাঁ, আচ্ছা, সেখানে আমরা দেখছি যে ওখানে অনেক নামী অর্থনীতিবিদরা ছিলেন, অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ সহ সবাই যে কথাটা বলেছেন যে
কর্মসংস্থানের উপরে আমাদের বাজেটে সেইভাবে খুব স্পেসিফিক ভাবে কিছু বলা হয় না। যেমন একজন বলেছেন যে কর্মসংস্থানের উপরেই একটা আলাদা বাজেট হওয়া উচিত, যেন সুনির্দিষ্ট করা হয়। এমপ্লয়মেন্ট বাজেট হওয়া উচিত। আবার একটা উদ্বেগের বিষয় সেখানে এসেছে যে আমাদের তৈরি পোশাক খাতে আমরা সবসময় গত ৩-৪ বছর ধরে কিন্তু আমাদের কর্মসংস্থানটা আমরা তৈরি পোশাক খাতকে গুরুত্ব দিয়েছি। হ্যাঁ একই জায়গায় আটকে আছে, হয়তো 40 লাখ আমরা বলছি। হ্যাঁ, আরেকটা বিষয় তারা বলছেন যে শুধু তৈরি পোশাক না, এমনিই কর্মসংস্থান এখন যেহেতু প্রযুক্তির উন্নতির সঙ্গে কিন্তু কর্মসংস্থানটা খুব বেশি বাড়ছে না, কারণ একই প্রযুক্তি দিয়ে আপনি কিন্তু মানে যখনই প্রযুক্তির উন্নয়ন ঘটবে তখন আপনি কম সংখ্যক লোক দিয়ে আগের কাজটাই করতে পারবেন, তখন জনবল ছাড়াই হচ্ছে। হ্যাঁ, কিংবা আপনি দেখবেন যে এখন আউটসোর্সিংটা বেড়ে গেছে, এরকম নানান কিছু হচ্ছে। তখন ইনারা বলছে যে বাজেটে যাতে অন্তত কর্মসংস্থান না হলে তো আমাদের আয় কমে যাবে, যেন সেই বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়। হ্যাঁ, জনাব জাকির হোসেন, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের আয়োজনে আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।